শুরু হবে। আমরা লাস্ট ক্লাসে এনজাইমের টাইপ, এনজাইমের ফিচার এইগুলো আমরা স্টাডি করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা স্টার্ট করছি ইনহিবিশন অফ এনজাইম অ্যাকশন। ইনহিবিশন অফ এনজাইম অ্যাকশন। তো এই জায়গা থেকে যখনই আমরা ইনহিবিশন বলছি, ইনহিবিশন মিন্স হোয়াট না, একটা এনজাইম যে কাজটা করছিল যদি কোনোভাবে আমি এনজাইমের সেই কাজটাকে বাধা দিই, তখন যে প্রসেসে এনজাইমের কাজটা আমি বাধা দিলাম তাকেই আমরা বলছি ইনহিবিশন। এন্ড যে সাবস্টেন্সটা এই ইনহিবিশনে হেল্প করছে দে আর কল্ড এনজাইম ইনহিবিটর। তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু দুটো টার্ম পেলাম। নাম্বার ওয়ান, inhibition means the process by which the enzymal action is inhibited, right? And the substance which inhibit the enzymal action is called enzyme inhibitor, right? And as a result, a enzyme inhibition may be reversible or irreversible. Very very important point. আজকে এনজাইমের এই কাজটা হওয়ার সময় এনজাইম ইনহিবিশনের এফেক্ট হিসাবে আমরা রিভার্সিবল অ্যাজ ওয়েল অ্যাজ irreversible changes কিন্তু দেখতে পাই। And in some condition this inhibitor can be removed easily from the enzyme. কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি সেই এনজাইমের থেকে ইনহিবিটরটাকে যদি সরিয়ে দিই তাহলে এনজাইম আবার কাজ শুরু করতে পারবে নরমালি। কিন্তু যদি না সরাতে পারি তখনই আমরা দেখতে পাবো এনজাইম অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। এবং তাই এনজাইম ইনহিবিশনকে আমরা যখনই স্টাডি করব তিনটে পার্টে আমরা স্টাডি করে থাকি। এনজাইম ইনহিবিশন can be studied under three types. What are the type? Number one, competitive inhibition. Please write down competitive inhibition, right? Second type চলে আসছে আমাদের non competitive inhibition. Non competitive inhibition, right? The third type চলে আসছে আমাদের allosteric modulation. Third type হিসাবে আমরা রেখেছি allosteric modulation. And এটা বাদ দিয়েও কোন কোন বইতে কিন্তু আমরা আরো একটা নাম পাই end product inhibition. So আমি এটাকে আরো একটা fourth type হিসাবে লিখে রাখলাম end product inhibition. End product inhibition. So তাহলে ইনহিবিশন কে আমরা চারটে হেডিং এ স্টাডি করব: কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, অ্যালোস্টেরিক এন্ড এন্ড প্রোডাক্ট ইনহিবিশন। তো এই জায়গা থেকে প্রথম আমরা যেটা স্টাডি করছি সেটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ ইনহিবিশন কাকে বলবো? সে ফর এক্সাম্পল এটা আমার একটা এনজাইম, রাইট? এবং এই জায়গা থেকে এনজাইমের মতোই দেখতে আরেকটা সাবস্টেন্স চলে আসলো যাকে আমরা বলছি ইনহিবিটর। এবার কি করে করছে দেখ, এরা যেহেতু স্ট্রাকচারালি একই রকম দেখতে লাগছে, তো এনজাইমের সাথে ইনহিবিটর এ যখন একসাথে আছে, ইনহিবিটর হ্যাজ স্ট্রং অ্যাফেকশন টু দ্য সাবস্ট্রেট। তাহলে ও কি করলো? সাবস্ট্রেটের সাথে অ্যাড হয়ে গেল। এবার তার ফলে সাবস্ট্রেটের উপর এনজাইম আর কোনো অ্যাক্টিভিটি শো করতে পারছে না, এবং আলটিমেটলি তাহলে আমার যে রিঅ্যাকশনটা যেটা ছিল সেই রিঅ্যাকশনটা আর পারপাসফুল হবে না, সেই রিঅ্যাকশনের কোনো এন্ড প্রোডাক্ট তৈরি হবে না, না তো সেখানে কোনো এনজাইম সাবস্ট্রেট ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি হবে।
সো এই টাইপের ইনহিবিশনকে আমরা বলবো কম্পিটিটিভ ইনহিবিশন। জাস্ট একটা লাইন একটু আমরা লিখে রাখবো সবাই। The inhibitor molecule competes with substrate. The inhibitor molecule competes with substrate molecule as the inhibitor has a similar structure and the rate of reaction ultimately decline. Rate of reaction ultimately decline. ঠিক আছে, এইবার দেখ এই জায়গায় কি করে কাজটা করছে। এই যে ইনহিবিটর ছিল, আমি এইমাত্রই বলেছিলাম যে এই এনজাইম আর ইনহিবিটর এরা দুজনে একই সাথে একটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে এবং কি হয় না এই যে সাবস্ট্রেট, সেই সাবস্ট্রেট তো এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ড হবার কথা, কি রে, তাই তো রে? এটা আমার এনজাইম আর এই এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট রয়েছে, যে অ্যাক্টিভ সাইটে আমার জোড়ার কথা ছিল সাবস্ট্রেটে, রাইট? কিন্তু ইনহিবিটর কি করলো বলতো, সাবস্ট্রেটকে সরিয়ে দিল আর সেখানে ও নিজে গিয়ে বসে পড়েছে। তাহলে সাবস্ট্রেটের জায়গায় যদি ইনহিবিটর বসে যায় তাহলে এনজাইম অলরেডি আমরা জানি দ্যাট ইজ সাবস্ট্রেট স্পেসিফিক, এন্ড তাহলে আলটিমেটলি কম্পিটিশনটা কার সাথে? একটা সাবস্ট্রেটের সাথে একটা ইনহিবিটর মলিকিউলসের। তো they are structurally similar but still it competes with the substrate for the active site of the enzyme. তো এই জায়গায় অনেকেরই মনে একটা কোয়েশ্চেন আসছে যে তাহলে ইনহিবিটরের দরকার কি ছিল, যখন আমার এন্ড অফ দ্য রিঅ্যাকশন আমি কোনো প্রোডাক্টই পাচ্ছি না, তাহলে তো ইনহিবিটরের এখানে থাকার কথা নয়। অ্যাকচুয়ালি এখানে ইনহিবিটর কি করে তৈরি হয় না, আমাদের সেলের কন্টিনিউয়াসলি যে মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো চলছে সেখানে বিভিন্ন রকম বাই প্রোডাক্ট তৈরি হয়েছে, এন্ড সেই বাই প্রোডাক্টের মধ্যেই কোনো সাবস্টেন্স ওই সাবস্ট্রেটের সাথে কম্পিটিশনে চলে আসে। সো ইট ইজ অটোনমাস প্রসেস, যেখানে কারুর কোনো কিন্তু রোল নেই, কিন্তু যেহেতু ওরা দুজনে মিলেই একসাথে অ্যাক্টিভ সাইটের জন্য কম্পিট করছে, তাই এনজাইম রেট যেটা, রিঅ্যাকশন রেট যেটা, সেটা ডিক্লাইন করে গেল। ক্লিয়ার? তাহলে এটা চলে যাচ্ছে আমার কম্পিটিটিভ ইনহিবিশন। এন্ড ইউ নো কম্পিটিশন কাদের মধ্যে হয়? অলমোস্ট দুটো সিমিলার টাইপের সাবস্টেন্স। এখানে সিমিলার ইন হোয়াট সেন্স? স্ট্রাকচারাল সিমিলারিটি তাদের মধ্যে রয়েছে, তাকে আমরা বললাম কম্পিটিটিভ ইনহিবিশন। তাহলে নন কম্পিটিটিভ কাকে বলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। নন কম্পিটিটিভ মানে যেখানে কোনো একটা ইনহিবিটর সাবস্ট্রেটের মতো দেখতে না হলেও, তারা স্ট্রাকচারালি ডিফারেন্ট হলেও তারা এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ড হওয়ার জন্য লড়ছে, তাকে আমরা বলবো নন কম্পিটিটিভ। তাহলে ঝট করে খাতাতে একটা লাইন লিখে নে, the inhibitor molecule does not have structural resemblance to the substrate and there is no competition, does not have any structural similarity to the substrate and there is no competition, but by alerting the structure of the enzyme, it declines the rate of reaction. হলো? এবার এই জায়গায় একটা খুব ভাইটাল পয়েন্ট মনে রাখ, কম্পিটিটিভ ইনহিবিশনে
সব সময় ইনহিবিটর কিন্তু অ্যাক্টিভ সাইটে বসার জন্য লড়ছে সাবস্ট্রেটের সাথে, কিন্তু নন কম্পিটিটিভ ইনহিবিশনে ইট ইজ নট ম্যান্ডেটরি, নট নেসেসারি যে ইনহিবিটরকে অ্যাক্টিভ সাইটেই বসতে হবে। তার মানে অ্যাক্টিভ সাইট ছাড়াও আদার যে সাইট গুলো আছে সেখানেও কিন্তু নন কম্পিটিটিভ ইনহিবিশনের ইনহিবিটর বাইন্ড হয়ে যেতে পারে। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? এবং তখনও এনজাইমাল অ্যাক্টিভিটি গ্র্যাজুয়ালি স্লো ডাউন হবে, রিঅ্যাকশন রেট কমে যাবে। ঠিক, তাহলে এই লাইনটা একটুখানি আমরা লিখে রাখবো। দ্য ইনহিবিটর ফর্মস আ কমপ্লেক্স, the inhibitor forms a complex other than the active site on the enzyme and the substrate does not compete with the inhibitor, and that's why the name is non-competitive inhibition. ঠিক আছে, তো এবার দেখ, তাহলে কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ বুঝতে পেরে গেছি। তাহলে বেসিক ফান্ডাটা কি হলো, জাস্ট নিজেরা রিকল করে নে। কম্পিটিটিভ মানে যখন একটা ইনহিবিটর, দিস ইজ ইনহিবিটর, এ যখন সাবস্ট্যান্সটা সাবস্ট্রেটের সাথে কম্পিট করছে, কিসের জন্য? এনজাইমের অ্যাক্টিভ সাইটের জন্য, রাইট? এবং অ্যাক্টিভ সাইটে ইনস্টেড অফ সাবস্ট্রেট ও বসে গেল, রিঅ্যাকশন রেট আলটিমেটলি কমে যাবে, যেহেতু এনজাইম কাজ করতে পারছে না। বাট নন কম্পিটিটিভে কখনোই ওর সাবস্ট্রেটের সাথে কোনো কম্পিটিশন নেই, বিকজ ওরা স্ট্রাকচারাল কোনো সিমিলারিটি শো করছে না। অ্যান্ড এখানে অ্যাক্টিভ সাইট বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় ও বসে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে পারে, যার জন্য এনজাইমাল অ্যাক্টিভিটি স্লো ডাউন হয়ে যাবে। That is called non-competitive. And now move to allosteric inhibitor. Allosteric inhibitor এর থেকেও আমরা নামটা রাখবো allosteric modulation। ঠিক আছে, allosteric modulation। এই জায়গায় কেন মডিউলেশন বলছে একটু বাদে তোরা বুঝতে পারবি। আমি এইমাত্রই তোদেরকে বলছিলাম যে আমাদের সেলে বিভিন্ন রকম মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে এবং তার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হয়। তো এরকম বেশ কিছু বাই প্রোডাক্ট আছে যারা কিনা কিছু কিছু সময় আমরা দেখতে পাই এনজাইমের অ্যাক্টিভ সাইট বাদ দিয়ে অন্য কোনো জায়গায় বাইন্ড হলো, এবং যার ফলস্বরূপ এনজাইমাল অ্যাক্টিভিটি ইনক্রিজও করতে পারে অথবা ডিক্রিজও করতে পারে। যদি ইনক্রিজ করে সেটা হচ্ছে পজিটিভ এফেক্ট, যদি ডিক্রিজ করে সেটা নেগেটিভ এফেক্ট, এবং ডিক্রিজ করা মানেই আমরা বলছি ইনহিবিশন। তো এই যে আমার সাবস্টেন্সটা, তাকে আমরা বলছি মডিউলেটর, রাইট? আর এই মডিউলেটরি এনজাইমাল অ্যাক্টিভিটি যে কন্টিনিউয়াস চেঞ্জটা করাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ মডিউলেশন, অ্যালোস্টেরিক মডিউলেশন। ঝট করে আমি যদি বলি একটা এনজাইম, অন্যান্য বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন সেখানে হচ্ছে, এই কেমিক্যাল রিঅ্যাকশনেরই কোনো একটা বাই প্রোডাক্ট এই এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসলো না, অ্যাক্টিভ সাইটে না বসে অন্য কোনো জায়গায় গিয়ে বসেছে, রাইট? এবং তার ফলে আইদার এনজাইমাল অ্যাক্টিভিটি ইনক্রিজ করতে পারে অর এনজাইমাল অ্যাক্টিভিটি ডিক্রিজ করতে পারে। এবং যেহেতু এখানে বিক্রিয়ার বেগের একটা পরিবর্তন হচ্ছে, তাই তাকে তুই বললি মডিউলেশন, অ্যালোস্টেরিক মডিউলেশন। আর এই যে সাবস্টেন্সটা যে এখানে বাইন্ড হয়েছে তাকে আমরা বললাম মডিউলেটর। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? সো তাড়াতাড়ি খাতাতে লেখ। At times the activity of the enzyme is regulated
by the compound, which are the product of some other enzyme in a metabolic chain. Full stop. The molecule bind at a specific site. The molecule bind at a specific site far away from the active site and brings about a change in the shape of the enzyme. It brings about a change of the enzyme, and that is called allosteric effect. Full stop. It can increase or decrease the reaction rate. And the entire process is called allosteric modulation. ঠিক আছে? তাহলে এই তিনটে মেন চলে আসলো আমার এই ইনহিবিশন বা মডিউলেশনের টাইপ। and in the next link আমরা চলে যাব in product inhibition, negative feedback inhibition, right? এইটুকুন পার্টে কারোর কি কোনো ডাউট আছে? আমি আবারও একটা সিম্পল এক্সাম্পল বলছি। ধর এটা একটা এনজাইম, এই এনজাইমের এটা অ্যাক্টিভ সাইট, এইখানে বাইন্ড হবার কথা সাবস্ট্রেটে, রাইট? তো সাবস্ট্রেট সমেত এই এনজাইম এখন অ্যাক্টিভ এনজাইম রূপে রয়েছে। এই জায়গা থেকে অন্য কোনো রিঅ্যাকশনের বাই প্রোডাক্ট হিসাবে আমার একটা ওই অ্যালোস্টেরিক মডিউলেটর এখানে বাইন্ড হয়ে গেছে, অ্যাক্টিভ সাইটে বসেনি। এর ফলে আমি বলেছি রিঅ্যাকশনের রেট ইনক্রিজ করতে পারে বা ডিক্রিজ করতে পারে। রিঅ্যাকশনের রেট ডিক্রিজ করলে কি হবে বলতো? ও এই এনজাইমের অ্যাক্টিভ সাইট থেকে সাবস্ট্রেটকে বাদ দিয়ে দেবে। তাহলে সাবস্ট্রেট যদি বেরিয়ে যায় তাহলে তো আমার রিঅ্যাকশনটা পুরোপুরি স্টপ হয়ে গেল। তাহলে তখন তাকে তুই বললি নেগেটিভ, ক্লিয়ার? নেগেটিভ অ্যালোস্টেরিক মডিউলেশন। কিন্তু যদি এর প্রেজেন্সে এর অ্যাক্টিভিটি অনেক ফাস্ট হতে থাকে তখন তাকেই বলবি পজিটিভ অ্যালোস্টেরিক মডিউলেশন। আমার পয়েন্টটা এবার মনে আরো বেশি ক্লিয়ার হলো। যদি কোনো কারণে সাবস্ট্রেট আলাদা হয়ে যায়, অ্যাক্টিভ সাইট থেকে বেরিয়ে যায়, তাহলে রিঅ্যাকশনের রেট ডিক্লাইন করবে, আলটিমেটলি রিঅ্যাকশন উইল স্টপ, এবং তখন তাকে বলবি নেগেটিভ অ্যালোস্টেরিক মডিউলেশন। কিন্তু যদি রিঅ্যাকশনের রেট ফাস্টার হতে শুরু করে তখন তাকেই তোরা বলবি পজিটিভ অ্যালোস্টেরিক মডিউলেশন, রাইট? এন্ড লাস্ট পয়েন্টটা বলেই দিই, এন্ড প্রোডাক্ট ইনহিবিশন। এন্ড প্রোডাক্ট ইনহিবিশন আমরা কি বলছি বলতো? না তুই বারবার বলছিস যে একটা এনজাইম একটা সাবস্ট্রেটের সাথে রিঅ্যাকশন যখন করছে, then they result in the formation of enzyme substrate complex, right? And ultimately a enzyme substrate complex modified to product plus enzyme, right? কিন্তু আজকে যদি, এবং এই কারণে তুই বলিস at the end of reaction enzyme is unchanged, এনজাইমের কোনো পরিবর্তন হয় না, তাই তো? কিন্তু আমার রিঅ্যাকশনে যদি এমন কিছু প্রোডাক্ট তৈরি হয় যে প্রোডাক্টের জন্য একটা এনজাইমের স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাবে, সে আর ফার্দার অন্য কোনো রিঅ্যাকশনকে অল্টার করতে পারবে না, তখন তাকেই তুই বলবি এন্ড প্রোডাক্ট ইনহিবিশন। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? ও যে প্রোডাক্টটা তৈরি করেছে তার জন্যই যদি ওর নিজস্ব কোনো স্ট্রাকচারাল মডিফিকেশন হয়,
যার ফলস্বরূপ ও আর ফার্দার অন্য কোনো এনজাইমাল রিঅ্যাকশনকে রান করাতে পারছে না, তখন তাকেই তোরা বলবি এন্ড প্রোডাক্ট ইনহিবিশন। সো আলটিমেটলি আমরা চারটে টাইপের কিন্তু ইনহিবিশন দেখলাম।